KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, স্বাগত জানাবো আজকের আলোচনায়। আর আজকে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দ্বিতীয় দিন, যেদিকে আমাদের নজর ছিল, এবং আজকে শুরুতে কিন্তু আমরা সেই নিয়ে আলোচনা করব। গতকালই আমরা আলোচনায় বলছিলাম যে ভারত কিন্তু 500 রানের গণ্ডি টপকে যাবে, যেমনটা পারফরমেন্স দিয়েছিল ভারত। এবং আজকে দিনের শেষে যে প্রথম ইনিংস শেষে যে স্কোর বোর্ড বলছে 518, 4 উইকেটে। আমি শুরুতেই আসবো অর্পণদা তোমার কাছে। সেক্ষেত্রে আজকে যে ব্যাটারদের পারফরমেন্স, এবং যশস্বী জয়সওয়াল তিনি কিন্তু 200 রান থেকে বেশ কিছুটা দূরে চলে গেলেন। তবে একটা বিষয় আমরা শুরুতে দেখেছিলাম যে শুভমান গিলের সঙ্গে তার একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি শুরুতে আসবো অর্পণদা তোমার কাছে, আজকে টিম ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে কি বলবে? যেটা বরাবর গতকালও বলেছিলাম যে ইন্ডিয়া যে একটা রানের পাহাড় খাড়া করতে চলেছে, এটা নিয়ে গতকাল কোনো সন্দেহ ছিল না। আজকে যখন খেলা শুরু হলো তখনও সন্দেহ ছিল না। আপনারা বলতে পারেন যে প্রথমেই তো যশস্বী জয়সওয়াল আউট হয়ে গেল, তাহলে রানটা তো অন্য জায়গায় যেতে পারতো। অবশ্যই এটা অন্য জায়গায় যেতে পারতো, অন্য রকম হতে পারতো। কারণ গতকালই শীতাংশু কোটাক তিনি বলেছিলেন যে কিভাবে যশস্বী জয়সওয়াল নিজেকে ম্যাচিওর করেছে, কিভাবে টেস্ট প্লেয়ার হিসাবে গড়ে তুলেছে, এবং কিভাবে বড় রানের খিদে তাকে তাড়া করে বেড়াচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু দিনের পর দিন তিনি খেটেছেন। এবং এই যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে তার ফর্মে ফিরে পাওয়া, ফর্মে না থাকা, তারপর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সিরিজে এসে তার ফর্ম পাওয়া, সব কিছুই কিন্তু একেবারে হঠাৎ করে নয়, অনেক দিনের ধৈর্য, তপস্যা এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা হয়ে এসেছে। এবার যে বিষয়টা বলছিলাম কালকে আমরা, যে ক্রিকেট ভীষণ অনিশ্চয়তার খেলা, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। কালকে 173 রান, মানে সবাই জানতো যে যশস্বী জয়সওয়াল যদি কোনো অঘটন না ঘটে তাহলে ডাবল সেঞ্চুরি কেউ আটকাতে পারবে না, আটকাতেও পারতো না। কিন্তু একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, সেটা হচ্ছে শুভমান গিলের সঙ্গে অধিনায়কের সঙ্গে সিনারিটা ঠিক এরকম, যে একটা ছোট্ট রান নেওয়ার জন্য যশস্বী কল দেয় শুভমানকে, শুভমান নিজে এগিয়ে যান, তারপরে আবার তাকে ফিরে যেতে বলেন। কিন্তু যখন ফিরে যান তখন কিন্তু কিছু করার ছিল না, উইকেট ভেঙে দেয় ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান উইকেট কিপার। এখানেও গল্পটা শেষ হয়নি, বা এটা বিতর্কটা এখানে শেষ হয়নি, বিতর্ক তখন থেকে শুরু হয়েছে। অর্থাৎ যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে কিন্তু তুমুল বিতর্ক শুরু হয়েছে, কারণ যারা অনফিল্ড আম্পায়ার ছিল তারা কিন্তু থার্ড আম্পায়ারের কাছে সিগন্যালটা দেয়নি। যে কারণে যে বিতর্ক উঠেছে সেটা হচ্ছে যে ক্যারিবিয়ান উইকেট কিপার গ্লাভসে লেগে কিন্তু উইকেট ভেঙে যায়, বল কিন্তু তার হাতে ছিল না বলে রিপ্লেতে দেখা গিয়েছিল। কিন্তু যে সময় এই ঘটনা ঘটে দুজনেই কিন্তু টেম্পটেড ছিল, একটা যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল দুজনেই কিন্তু আউট হয়ে যাওয়ার পর প্রায় কয়েকটা সেকেন্ড কিন্তু তারা আলোচনা করেছে, এবং দুজনের মুখেই কিন্তু বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। সেই কারণে কিন্তু যশস্বী জয়সওয়াল রিভিউটা তিনি নেননি। তবে যেহেতু দূর থেকে মনে হয় যে তিনি ক্রিজের অনেক বাইরে রয়েছেন, রান আউট হয়ে গিয়েছেন, সেই কারণে তিনি আর রিভিউটা নেননি। কিন্তু পরে দেখা গেছে এই আউটে বিতর্ক রয়েছে, অনফিল্ড আম্পায়ার কিন্তু থার্ড আম্পায়ারকে সিগন্যাল দেননি, যদিও চোখের দৃষ্টিতে বোঝা যাচ্ছিল অনেকটা দূরে বলে আউট। কিন্তু যে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গ্লাভসে লেগে উইকেট ভাঙা হয়েছে, হাতে কিন্তু বল ছিল না। সেটা পরবর্তীকালে কি হবে সেটা যদিও এখন কিছু করার নেই, ইনিংস ডিক্লেয়ার হয়ে গিয়েছে, রিভিউ না নেওয়ায় যশস্বী জয়সওয়াল আউট হয়ে গিয়েছেন। কিন্তু এই বিতর্ক অলরেডি চলতে শুরু করেছে। তবে একটা স্ট্যাট আমরা দেখব আজকে, প্রথমে দেখে নেব যে কীরকম ব্যাটিং হয়েছে ভারতের। এবং 518 রান যে হলো সেখানে কিন্তু ধ্রুব জুড়েল দারুণ ব্যাটিং করছিলেন, সেখানেও কিন্তু তার উইকেট হারানো, তারপরেই কিন্তু ডিক্লেয়ার ঘোষণা শুভমান গিলের। দেখা যাক যশস্বী জয়সওয়াল রান আউট, চন্দ্রপল টেভিন ম্যাচ 175, KL রাহুল গতকালই আউট হয়েছে 38 রানে, সাই সুদর্শন গতকাল আউট হয়েছে 87 রানে। সাই সুদর্শনের ব্যাটিং নিয়ে দীর্ঘক্ষণ শীতাংশু কোটাককে বলতে দেখা গিয়েছে, এবং তার ফর্ম নিয়ে বলতে দেখা গিয়েছে, তার নক নিয়ে বলতে দেখা গিয়েছে। তারপরে নীতিশ রেড্ডি তিনি আউট হয়েছেন 43। আজকে আউট হয়েছেন ধ্রুব জুড়েলের লাস্ট উইকেট ইন্ডিয়ান টিমের রস্টন চেস ক্যাপ্টেন নিয়েছেন 44 রান। তারপরেই কিন্তু ডিক্লেয়ার নিয়ে নেয়া শুভমান গিল এবং 518 রান। ততক্ষণে কিন্তু শুভমান গিল 129 নট আউট হয়ে গিয়েছে। এরপরেও কিন্তু শুভমান গিলের প্রসঙ্গ আসবো, তবে এরপরে আসা যাক যশস্বী জয়সওয়ালের একটা স্ট্যাট আপনাদের দেখাই। সেটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং একটা স্ট্যাট। সেটা হচ্ছে যে
যশস্বী এই যে দেখতে পাচ্ছেন 5খানা টপ স্কোর কাদের বিরুদ্ধে করা, আজকে যদি 200 হতে হয় তো ইংল্যান্ড এটা টপকে যেত রাজকোটে যে ম্যাচ হয়েছিল। এছাড়া 214 নট আউট হাইয়েস্ট স্কোর যশস্বী জয়সওয়ালের রাজকোটে 2024 ভারতের মাটিতে। 209 ভার্সেস ইংল্যান্ড ভাইজ্যাক 2024 সেই সিরিজেই করেছিল। 175 অর্থাৎ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেকেন্ড টেস্টের ফার্স্ট ইনিংসে দিল্লিতে 2025। 171 ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ এটা হচ্ছে 2023 সালে করেছে, এবং 161 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে অস্ট্রেলিয়াতে গিয়ে 2024 সালের ইনিংস। অর্থাৎ আজকে যদি রান আউট না হতো তাহলে কিন্তু যশস্বী জয়সওয়াল আবারও একটা ডাবল সেঞ্চুরির নক আমরা দেখতে পেতাম, নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে। তবে এই যে টপ 5 দেখা যাচ্ছে, এই যে টপ 5 পারফরমেন্স যশস্বী জয়সওয়ালের হাইয়েস্ট স্কোর, এর মাধ্যমে একটা বার্তা অবশ্যই যশস্বী জয়সওয়াল দিচ্ছেন, তিনি লম্বা রেসের ঘোড়া এবং তিনি টেস্ট ক্রিকেটে আধিপত্য করবেন বা আধিপত্য দেখাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যশস্বী জয়সওয়ালের মধ্যে অনেকটা কিন্তু অফ ড্রাইভ মারার সময় সৌরভের ছোঁয়া দেখা যায়, এবং তার যে টেম্পারমেন্ট, তিনি প্রতিটা বলে আউট হয়ে যাওয়ার পর কিভাবে আউট হলাম, কেন আউট হলাম, আর কিভাবে এই গলতি মানে এই ভুল যাতে না হয় সেটা নিয়ে পড়ে থাকা দিনের পর দিন, এই বিষয়গুলোই কিন্তু যশস্বী জয়সওয়ালকে এগিয়ে নিয়ে যাবে, এবং এটা নিঃসন্দেহে বলা যেতে পারে যশস্বী জয়সওয়াল টেস্ট ক্রিকেটে ভারতের কাছে একটা সম্পদ। এবার যশস্বী জয়সওয়াল এবং ব্যাটিং নিয়ে আমরা আলোচনা করলাম, তবে অন্যদিকে যদি বলা যেতে পারে তাহলে কিন্তু অলরেডি 140 রানে 4টি উইকেট পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তারাও কিন্তু আজকে বলা যেতে পারে যে 2.5 দিনে প্রথম ম্যাচ শেষ হয়েছিল, এবারে হয়তো 3 দিন যেতে পারে বা 3.5 দিন যেতে পারে, ম্যাক্সিমাম একটা দিন এক্সট্রা হতে পারে। সেখানে জসপ্রীত বুমরাকে যদি বলা হয় তাহলে 6 ওভার বল করে 3টে মেডেন 18 রান, মোহাম্মদ সিরাজ 4 ওভার বল করে মাত্র রান, রবীন্দ্র জাদেজা 14 ওভার বল করে 37 রান, এবং সবচেয়ে বড় কথা উইকেট যেটা রবীন্দ্র জাদেজা 3টি উইকেট নিয়েছেন 14 ওভার বল করে 37 রান দিয়ে, এবং কুলদীপ যাদব 12 ওভার বল করে 45 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর 7 ওভার বল করে 23 রান দিয়েছে, যেটা আমরা প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে যে পিচ কিন্তু ব্যাটিং, কিন্তু যত দিন যাবে শুকনো হবে, স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠবে, কার্যত সেটাই হচ্ছে। একদমই অর্পণদা, আমরা আসবো আলোচনায়, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি শীঘ্রই বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। অর্পণদা, তুমি অলরেডি বললে যে বোলারদের পারফরমেন্স নিয়ে, একটা বিষয় আমরা দেখেছি যে আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপ একেবারে ভেঙে পড়েছিল, সেটা আজকে শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে না হলেও এই যে দিনের শেষে 4 উইকেট হারিয়ে নেওয়া দ্বিতীয় দিনের, এটা তো আগামী কাল চাপে রাখতে পারে ওয়েস্ট ইন্ডিজকে। দেখো, শুধু চাপ নয়, যে কোনো এইরকম ধরনের টিম যখন নাম্বার 1 টিমের সঙ্গে তুমি কম্পিট করছো, সেখানে নিজেদের স্ট্রেংথ জানাটা, যাচাই করাটা ভীষণ জরুরি। সেই দিক থেকে দেখতে গেলে টেম্পারমেন্ট রাখতে হয়, এবং সেই টেম্পারমেন্টটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান ব্যাটারদের মধ্যে দেখা যাচ্ছে না। হ্যাঁ, শুরুটা ভালো হয়েছিল, অনেকটা রান হয়েছিল, কিন্তু তারপরে এই যে টেম্পারমেন্ট না রাখা, দিনের শেষে বলতে হবে যে ভারতীয় বোলারদের ভেলকি, যেটা বারবার আমরা বলছি যে যত পিচ শুকনো হবে স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠবে। ভারতকেও যদি 518 রান তাড়া করতে না পারে ক্যারিবিয়ানরা, তাহলে কিন্তু ইনিংসে হার সম্ভাবনা প্রবল, মানে 90% বলা যেতে পারে যে ইনিংসে হারতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ। কারণ যেভাবে জাদেজা, কুলদীপ এবং ওয়াশিংটন সুন্দর উইকেট না পেলেও যেভাবে বল করেছে, একদম উইকেট টু উইকেট বল করেছে, সেখানে কিন্তু আগামীকাল খেলাটা আরও ডিফিকাল্ট হতে চলেছে। এবং রবীন্দ্র জাদেজাকে কিন্তু বলা যেতে পারে গোল্ডেন স্পেল করছেন, মানে আগুনে বোলিং যাকে বলা হয়, যে ঠেকানো মাত্রই উইকেট, এরম টাইপের একটা কন্ডিশন হয়ে গেছে রবীন্দ্র জাদেজা বল করতে গেলেই। কুলদীপ যাদব আনপ্লেয়েবল হয়ে যাচ্ছেন ক্রমশ। সেই দিক থেকে বলতে গেলে কালকে ক্যারিবিয়ানরা এই স্পিনারদের, ভারতীয় টপ লেভেল স্পিনারদের কতটা সামলাতে পারে সেটাই হচ্ছে বিষয়, এবং কতক্ষণে তারা 10 উইকেট, ভারত 10 উইকেট তুলতে পারে সেটাও তার দিকে নজর থাকবে। এবং যেদিকে টেস্টটা এগোচ্ছে মনে হচ্ছে ম্যাক্সিমাম হয়তো আর একটা দিন এক্সট্রা হতে পারে, 3 দিন হয়তো গড়াতে পারে বা 3.5 দিন ম্যাক্সিমাম যেতে পারে, তার বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। তবে এই নিয়ে যে আলোচনা চলছে, অরুণ জেটলি স্টেডিয়ামে রয়েছে আমাদেরই প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়ের কাছ থেকে জানতে চাইবো, জয়, তুমি আজকে সেকেন্ড দিন, তুমি আজকে স্টেডিয়ামে বসে রয়েছো, স্টেডিয়ামের ফিল্ডটা কীরকম রয়েছে, এবং আজকে যে ওভারঅল ম্যাচ হলো, ভারতের ব্যাটিং, যশস্বী জয়সওয়ালের আউট,
শুভমান গিলের সেঞ্চুরি এবং ধুপ জুরেলের অসাধারণ নক এবং রবীন্দ্র জাদেজার 3 উইকেট, কুলদীপ আনপ্লেয়েবল। কি বলবে তুমি? একদম মাঠে ছিলে, দেখেছো, যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছো, কি রিপোর্ট পাওয়া যায়? তুমি যদি একটু স্টেডিয়াম পরিচিত দর্শকদের জন্য জানাও। রৌদ্রোজ্জ্বল ফিরোজ শাহ কোটলায় আজ ভারতীয় ক্রিকেটাররাও যেন জল করছে। প্রথমে যদি বলি, শুরুটা খুব একটা ভালো হয়নি এবং আমি গতকাল বলছিলাম যে যশস্বী জয়সওয়ালের 200 রান দেখার জন্য কিন্তু ভিড় জমাবে ফিরোজ শাহ কোটলায়, এবং ফিরোজ শাহ কোটলায় কিন্তু চিয়ারিং চলবে এই দুর্দান্ত ভারতীয় ব্যাটারের জন্য। কিন্তু ওইটাই মানে দুর্ভাগ্যজনক আজকে যে একটা মিসকমিউনিকেশন, এবং যেভাবে তিনি রান আউটটা হলেন সেটা নিয়ে কিন্তু প্রেস বক্সেও আলোচনা হয়েছে যে কলটা অ্যাকচুয়ালি কার ছিল। সাধারণত যেভাবে আউট হলেন যশস্বী জয়সওয়াল, যেটা মনে করা হচ্ছে জয়সওয়ালের কল ছিল এবং কোথাও একটা মিসকমিউনিকেশন শুভমান গিলের সঙ্গে, এবং যার ফলে একদম নিশ্চিত 200 রানটা ফেলে আসতেন অরুণ জেটলি স্টেডিয়ামের সবুজ গালিচায়। তবে অপরদিকে যখন মনে হচ্ছিল যে এটা মানে পরবর্তীতে ডিপেন্ড করবে যশস্বী জয়সওয়াল, যাতে ডিপেন্ড না করে সেটা কিন্তু পুষিয়েও দিলেন শুভমান গিল। দুর্দান্ত 100 রান করলেন এবং গিল তার সেরা ছন্দে রয়েছেন মনে হচ্ছে, কারণ এর আগেও আমরা দেখেছি অনেক কিংবদন্তি ক্রিকেটাররা একটা সেরা সময়ের মধ্য দিয়ে যান। এই শুভমান গিল, আজকে প্ল্যাকার্ড দেখা গিয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে যে হর দিল শুভমান গিল। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে শুভমান গিলের ফ্যান বেস এখন কতটা, আর যেভাবে ব্যাটিং করছেন, যেভাবে 100 রান করছেন, 10ম 100 রান করে ফেলেছেন, তাতে এটা স্পষ্ট যে এখানে কিন্তু থামবে না শুভমান গিল, এটা চলতেই থাকবে। এবং শুভমান গিলের ব্যাটিং দেখার জন্য আজকে ফিরোজ শাহ কোটলা কিন্তু একদম মানে গত দিনের থেকে যথেষ্ট রকমভাবে ভরার ছিল, আর ক্যাপ্টেন্সিও যথেষ্ট ভালো শুভমান গিলের, সেটা নিয়েও বলার কিছু নেই। এবং ক্যাপ্টেন্স নক খেললেন, প্রথমের যে মিসকমিউনিকেশন সেটাকে কোথাও সেই খামতিটাকে মিটিয়ে দিলেন যেন শুভমান গিল। এবং তারপর যখন ভারত ডিক্লেয়ার ঘোষণা করলো, আজকে অবশ্যই একটা ভালো নক খেলছিলেন ধ্রুব জুরেলও, গত ম্যাচে 100 রান করেছেন। তারপর সবথেকে বেশি আলোচনা কিন্তু হয়েছে আজকে ফরওয়ার্ড শট লেগে ক্যাম্বেলের যে ক্যাচটা নিলেন সাই সুদর্শন, ওরকম ক্যাচ ওয়ান্স ইন এ লাইফ টাইম, এবং ওরকম ক্যাচ যদি একনাথ সোলকারও নিতেন নিশ্চিতভাবেই তিনি গর্ববোধ করতেন। তাই এটাই বলা যে সাই সুদর্শনের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাচ্ছে। আমরা জানি যে 87 রান করেছেন এবং একই সঙ্গে যে ক্যাচটা নিয়েছেন তারপর থেকে ওই ক্যাচটা নিয়েই কিন্তু সবার মুখে মুখে আলোচনা। আর ম্যাচের ফলাফল কি হবে বা ম্যাচের কি মানে ভবিতব্য সেটা তো আমরা জানি। ওয়েস্ট ইন্ডিজ দুর্বল টিম, আজকে ভিভ রিচার্ডস এসেছিলেন খেলা দেখতে, ভিভ রিচার্ডসের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেনের কথা হয়, এবং একটা কথা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রস্টন চেসকে 3 ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি বলেন। এই 3 কিংবদন্তি কারা? একজন ভিভ রিচার্ডস, একজন ব্রায়ান চার্লস তারা, এবং অপরজন হচ্ছেন রিচি রিচার্ডসন। তারা একটাই কথা বলেন যে বিশ্বাস রাখো এবং পজিটিভ ক্রিকেট খেলো, কিন্তু যাই বিশ্বাস রাখুক না কেন একটা ট্যালেন্ট দরকার হয়, এবং সেই ট্যালেন্টের বোধহয় সেই প্রতিভার বোধহয় অভাব এই ওয়েস্ট ইন্ডিজ টিমে। এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে 378 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, বড় কোনো অঘটন না ঘটলে 4র্থ দিনেই এই ম্যাচ জিতে যাওয়া উচিত টিম ইন্ডিয়ার। তবে দ্বিতীয় দিনের শেষে পরন্ত বিকেলে রাজধানী থেকে এইটুকুই বলার যে চালকের আসনে ভারত, এবং শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল শুরু করেছিলেন, শেষটা করতে পারলেন না, হয়তো শুভমান গিলের জন্যই করতে পারলেন না, তবে শুভমান গিল কিন্তু শেষটা করলেন এবং শেষ বেলায় এসে ওই সাই সুদর্শনের ক্যাচ, এবং অবশ্যই মেনশন করতে হবে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পারফরমেন্স। 3টি উইকেট নিয়েছেন, এবং কি বলবেন, আনসাং হিরো এই রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতেও, বল হাতেও, ফিল্ডিংয়েও একদম পারফেক্ট 3D ক্রিকেটারের যেন দৃষ্টান্ত রবীন্দ্র জাদেজা। ভুল বললাম, স্যার রবীন্দ্র জাদেজা। একদমই জয়, একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে। জয় যেমনটা বললো আর কি, বেসিক্যালি সেটা হচ্ছে ফয়সাল ওয়াসুল একদম পারফরমেন্স ভারতীয় টিমের জন্য, যেখানে শুভমান গিলের একটা অসাধারণ সেঞ্চুরি, ক্যাপ্টেন্স নক, সেই সঙ্গে 175 কিছুটা না দেখতে পাওয়া জাদেজার অসাধারণ স্পেল এবং সাই সুদর্শনের ক্যাচ, সব মিলে ফয়সাল ওয়াসুল পারফরমেন্স ভারতীয় টিমের দারুণ। অনেক ধন্যবাদ জয় তোমাকে, আমরা আবারও পরের দিকে ধরার চেষ্টা করব।
একদমই অর্পণদা এবং শুভমান গিলের পারফরমেন্স নিয়েও আমরা কথা বলবো। আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। আর স্টেডিয়াম বুলেটিনের একেবারে শেষে যাকে নিয়ে কথা বলতেই হয়, অধিনায়ক শুভমান গিল। ব্যাট হাতে অপরাজিত 129 রানের ইনিংস খেলেছেন। অর্পণদা, আজকে তিনি বেশ কিছু নজিরও গড়েছেন, কি সেই নজির যদি বলো? একদমই, যেটা জয়জ্যোতি বললো, একদম স্টেডিয়াম থেকে, অরুণ জেটলি স্টেডিয়াম থেকে ক্যাপ্টেন্স নক, এক কথা অসাধারণ। তাই যে বারবার সমালোচিত হচ্ছিলেন গিল যখন যশস্বী জয়সওয়াল আউট হলেন, যে এরম মিসকমিউনিকেশন কেন হবে। তারপরেও কিন্তু যশস্বী জয়সওয়ালের আউট হয়ে যাওয়ার পর শুভমান গিলের কামব্যাক এবং বলা যেতে পারে অসাধারণ একটা নক, ক্যাপ্টেন্স নক খেলেছেন, অপরাজিত থেকেছেন, একদম সামনে থেকে ফ্রন্ট থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং এটা কি রেকর্ড গড়েছেন সেটা তো বলবোই, তার আগে গৌতম গম্ভীরের প্রসঙ্গে একবার আসতে হবে। গৌতম গম্ভীর বলেছেন যে শুভমান গিল কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছেন, এখন তার সামনে শুধু এগিয়ে যাওয়ার পালা। কারণ তিনি যেটা বলেছেন, এক্সপ্লেন করেছেন, সেটা হচ্ছে মাত্র 25 বছর বয়স একটা ছেলেকে ফেলে দেওয়া হলো কঠিন পরীক্ষার মধ্যে, বলা যেতে পারে সমুদ্রের জলে। সেখান থেকে গিলকে তিনি পরামর্শ দিয়েছিলেন, সাঁতার কেটে ওঠো অথবা ডুবতে হবে। অর্থাৎ সাঁতার কেটে সসম্মানে ইংল্যান্ড সিরিজে তিনি উত্তীর্ণ হয়েছেন ক্যাপ্টেন হিসাবে, অধিনায়ক হিসাবে। তার আগে মাত্র 30+ তার অ্যাভারেজ ছিল, ব্যাটিং অ্যাভারেজ। সেখান থেকে একটা অসাধারণ বলা যেতে পারে, কম অসাধারণ বলে বোধহয় কম বলা হয়, ক্যাপ্টেন, অধিনায়ক এবং ফ্রন্ট লাইন থেকে, একদম ফ্রন্ট থেকে দলকে নেতৃত্ব দেওয়া এবং অসাধারণ একজন ব্যাটার হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আজকে তার যে কেরিয়ারের 10th সেঞ্চুরি এবং অধিনায়ক হিসাবে 5 নম্বর সেঞ্চুরি। আর এই 5 নম্বর সেঞ্চুরি করার জন্য তিনি কি রেকর্ড করেছেন একবার দেখে নেওয়া যাক। আমি একবার স্ক্রিনে দেখাতে বলবো ভিসিআরকে। প্রথমেই বলবো যে তিনি কার রেকর্ড ভেঙেছেন। নাম দুটো শুনলে অবশ্য অবাক হবেন, সেটা হচ্ছে রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের রেকর্ড শুভমান গিল আজকে ভেঙে দিয়েছেন। কেন ভেঙে দিয়েছেন, কীভাবে ভেঙে দিয়েছেন, সেটা হচ্ছে অধিনায়ক হিসাবে এতদিন পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসাবে রোহিত শর্মার সেঞ্চুরির সংখ্যা ছিল 4 এবং রাহুল দ্রাবিড়ের সেঞ্চুরির সংখ্যা ছিল 4। সেই পরিসংখ্যানের নিরিখে আজকে দাঁড়িয়ে শুভমান গিলের সেঞ্চুরির সংখ্যা অধিনায়ক হিসাবে 5। এবার বলবেন নিশ্চয়ই, আপনারা ভাবছেন যে 5 যেহেতু সেঞ্চুরি হয়ে গিয়েছে, তাহলে আবার কি নতুন রেকর্ড করলো। সেই নতুন রেকর্ডটা কি একবার দেখে নেব গ্রাফিক্সে। নতুন এই যে 5টি সেঞ্চুরি এবং তার সঙ্গে যে রেকর্ড, একই আসনে বসে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং মনসুর আলী খান পতৌদি। অর্থাৎ প্রিন্স অফ কলকাতা সৌরভ গাঙ্গুলি, তিনি অধিনায়ক হিসেবে 5টা সেঞ্চুরি করেছিলেন, মহেন্দ্র সিং ধোনি 5টা করেছিলেন এবং মনসুর আলী খান পতৌদি 5টা সেঞ্চুরি করেছিলেন। সেই একই নাম্বারে কিন্তু শুভমান গিল ঢুকে গেলেন। তবে এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, তাহলে বিরাট কোহলি কী করলেন? বিরাট কোহলি এখন অনেকটা দূরে, 20টা সেঞ্চুরি অধিনায়ক হিসাবে। সেই দিক থেকে এখনও অনেকটা পথ শুভমান গিলকে হাঁটতে হবে বিরাট কোহলিকে ছোঁয়ার জন্য। যেহেতু বিরাট কোহলি টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, সেই কারণে কিন্তু আর তিনি নতুন কোনো রেকর্ড গড়তে পারবেন না। সেই দিক থেকে শুভমান গিলের কাজটা হয়তো সহজ, কিন্তু 5 আর 20, 15টা সেঞ্চুরি কিন্তু নট এ ম্যাটার অফ জোক গিল। তাই গিলকে আরও কড়া হাতে নিজেকে সামলাতে হবে, টিমকে সামলাতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। একদমই। এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে তার ব্যাট কিন্তু এখন থেকেই কথা বলছে। এবং যেমন তুমি বললে যে তিনি কিন্তু একেবারে এলিট লিস্টে ঢুকে গিয়েছেন, বেশ কিছু নজিরও ছুঁয়ে নিয়েছেন। শুভমান গিলকে নিয়ে আমরা কথা বলছি, তবে আজকের ম্যাচের থেকেও সব থেকে বেশি ইন্টারেস্টিং, কারণ অনেকেই বলছেন রোহিত শর্মার প্র্যাকটিসের দিকে বোধহয় সব থেকে বেশি ভিড় জমেছে মুম্বাইয়ের শিবাজি পার্কে। রোহিত শর্মা, তার তো অধিনায়কত্বের তাজ গিয়েছে, তবে একটা বিষয়, ওয়ানডে বিশ্বকাপে তিনি থাকবেন কিনা সে নিয়েও জল্পনা চলছে। তবে ব্যাটে কিন্তু তার কথা বলতে হবে, ব্যাটে সেরা পারফরমেন্স দিতে হবে। নিজেকে কিভাবে তিনি অনুশীলনী তৈরি করছেন? প্রথমত হচ্ছে যে নেট মাধ্যমে এখন বা সমাজ মাধ্যমে বলা যেতে পারে দুটো জিনিস ভাইরাল। একটা হচ্ছে মেসির কলকাতা সফরে রাজুদার পকেট পরোটা, যেখানে এআই এর মাধ্যমে মেসি রাজুদার পকেট পরোটা খাচ্ছেন। সেই ছবি এখন নেট মাধ্যমে সবচেয়ে চর্চিত এবং আলোচিত বিষয়। ইনিশিয়েটিভ যিনি নিয়েছেন মেসিকে আনা, তিনি বলেছেন যে এটা এআই না হয় যাতে বাস্তবে হয় সেই চেষ্টা তিনি করবেন। প্রশ্নটা হচ্ছে এটা ভাইরাল। এবং 2 নম্বর ট্রেন্ডিং যেটা চলছে সেটা হচ্ছে এখনও পর্যন্ত যা ট্রেন্ডিং, রোহিত শর্মার প্র্যাকটিস। কেন প্র্যাকটিস? এর আগেও তো তিনি অনেকবার প্র্যাকটিস করেছেন, কিন্তু এই যে অধিনায়কত্ব চলে যাওয়া, T20 ছেড়ে দেওয়া, টেস্ট ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া এবং
ওয়ান ডেতে আদৌ জানে না কেউ যে অস্ট্রেলিয়া সিরিজের পর কী হতে চলেছে, আদৌ তিনি বিশ্বকাপ খেলবেন কি না। নেট মাধ্যমে যেটা ভাইরাল সেটা হচ্ছে তিনি শট মারছেন, তার নিজের ল্যাম্বরগিনির কাঁচ ভাঙছেন এবং বলা যেতে পারে খানিকটা বিতর্ক তৈরি করেছে যে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ অরুণ জেটলি স্টেডিয়ামে যে টেস্ট ম্যাচ চলছে সেখানে যত দর্শক, 249 টাকা হচ্ছে সবচেয়ে কম দামি টিকিট, সেই টিকিট কেটে যত দর্শক খেলা দেখতে আসছেন তার থেকে বেশি দর্শক রোহিত শর্মার প্র্যাকটিসে। এটাই এখন সবথেকে আলোচ্য বিষয় সোশ্যাল মিডিয়াতে এবং সেটাই এখন ভাইরাল। কিন্তু যে বিষয়টা এত ভাইরালের মধ্যে আলোচ্য সেটা হচ্ছে রোহিত শর্মা যে শটগুলো নিচ্ছেন এবং তাকে দিয়ে যে শটগুলো করানো হচ্ছে, তিনি হচ্ছেন অভিষেক নায়ার এবং তিনি যেমন প্রত্যেকটা ক্ষেত্রে পেসের ক্ষেত্রে বেশি, যেহেতু অস্ট্রেলিয়া সফরে তিনি যাবেন সেখানে পেস বোলিংয়ের ওপর তিনি জোর দিচ্ছেন, পুল শট খেলছেন, হুক শট খেলছেন, সেই সঙ্গে মাঝে মধ্যে তিনি স্পিনারদের দিয়েও প্র্যাকটিস করাচ্ছেন, স্পিনারদের নিয়ে তিনি সুইপ করছেন। সেই শটগুলো কিন্তু বারবার আমাদের নেট মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সবচেয়ে বলা ভালো শুধুমাত্র অভিষেক নায়ার নয়, প্রত্যেকটা পার্টনারশিপের মতো প্রায় 1-2 এইভাবে যেভাবে খেলা হয় সেইভাবে কিন্তু খেলতে দেখা গিয়েছে। তার সঙ্গত দিয়েছেন অঙ্কুরিশ রঘুবংশী, কলকাতা নাইট রাইডার্সের ওপেনার বা ফার্স্ট ডাউন তিনি ব্যাট করতে যাবেন। সব মিলিয়ে এই যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট এবং ওডিআই যে সিরিজ অস্ট্রেলিয়াতে যাচ্ছেন রোহিত শর্মা, সেখানের জন্য পুরোপুরিভাবে তৈরি তিনি বলা যেতে পারে। একদমই ধন্যবাদ জানাবো অর্পণদা তোমায়। আজকে আমাদের স্টেডিয়াম বুলেটিনের সময় একেবারেই শেষ করতে হচ্ছে এখানে। স্টেডিয়াম বুলেটিন রাত 11টায় কলকাতা টিভিতে দেখতে ভুলবেন না। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।